যারা ঘরোয়াভাবে অনেক ধরনের ট্রিটমেন্ট করে থাকে, যেমন গরম পানির ভাপ নিচ্ছে যখন তাদের ঠান্ডা কাশি হচ্ছে, অথবা বিভিন্ন আদা চা খাচ্ছে, এরকম অনেক কিছু রয়েছে। সো এগুলো সম্পর্কে একটু জানতে চাই যে এই যে ভেষজ কিছু নিয়ম কানুন বা নিজেরাই হচ্ছে যে কাশির ঔষধ কিনে সেই অ্যাজমার প্রবলেম বা যে কাশি যাদের হচ্ছে সেটাকে কমিয়ে নিয়ে আসে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা পজিটিভলি দেখা যায় একটা লিমিট পর্যন্ত। আসলে আচ্ছা, সর্দি কাশি বা একটু ঠান্ডা লেগেছে, গরম পানি খেলে বা গরম পানি দিয়ে একটু লবণ মিশিয়ে গড়গড়া করলে একটা সুদিং ইফেক্ট গলাতে কিন্তু আসে বা ব্যথাটাও একটু কমে আসে। বাট এটাই সোল ট্রিটমেন্ট হওয়া উচিত না। বিশেষ করে বাচ্চাদের, একটু এল্ডারলি পিপল বা সিনিয়র সিটিজেন যারা আছেন, বা অ্যাজমা, সিওপিডি বা লাংসের সমস্যা যাদের আছে, তাদের একটা সার্টেন লেভেল পর্যন্ত হয়তো বা উনি এই হেল্প নিতে পারেন। কিন্তু কিছু ওয়ার্নিং সাইন মাথায় রাখতে হবে যে কখন আমি ডক্টরের কাছে যোগাযোগ করব। কারণ অ্যাজমা নিয়ে যদি খুব ডিলে করে ফেলি বা একটু সিনিয়র সিটিজেন যারা আছেন তারা যদি ডক্টরের কাছে যেতে দেরি করে, আচ্ছা, হয়তো পরিস্থিতি একটু খারাপ হওয়ার তো একটা চান্স থাকেই, বা আরও কমপ্লিকেশনস তৈরি হওয়ার সুযোগ থাকতে পারে। সো একটু সচেতনভাবে যদি কমে আসে সিমটম 2-3 দিনের মধ্যে, তাহলে তো ওকে। আর না হলে অবশ্যই ডক্টরের সাথে আমি বলবো কনসাল্ট করে নেওয়ার জন্য। আচ্ছা, স্পেশালি অ্যাজমা এবং সিওপিডি যাদের লাং পেশেন্টদের কন্ডিশন জন্য আছে বা শুধুমাত্র ওই ঘরোয়া ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করা যাবে না। যাবে না, শুরুতে করা যেতে পারে। মানে আমি আমি আমার একটু ঠান্ডা লেগেছে, খারাপ লাগছে, আমি শুরু করলাম, দ্যাটস ওকে। কিন্তু এটা দিয়ে যদি ইমপ্রুভমেন্ট না হয়, অ্যাটলিস্ট 48 to 72 আওয়ার্স ম্যাক্সিমাম, দেন অবশ্যই ডক্টরের সাথে কথা বলতে হবে। আচ্ছা, আমরা এখন একটু যক্ষ্মার সম্পর্কে জানতে চাই। টিউবারকিউলোসিস, যেটি বর্তমানে বাংলাদেশে কিন্তু এটি হয়তো অতটা প্রকাশিত হচ্ছে না, এটা রিপোর্ট, এক্স্যাক্ট রিপোর্টটা হয়তো প্রকাশ পাচ্ছে না, কিন্তু আমরা যতটুকু জানি বাংলাদেশে কিন্তু দিন দিন টিউবারকিউলোসিস বা যক্ষ্মার রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এটার মূল কারণটা আসলে কি? আসলে যক্ষ্মার রোগী আগের চাইতে আমরা একটু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছি। পেয়েছে। মানে বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগেও এটা অনেক কন্ট্রোলে ছিল। এটার কারণের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট, ঢাকার জন্য বলবো, বা বাংলাদেশের টোটালি তো মানে যক্ষ্মা প্রবণ একটা দেশ। মানে ধুলা, ডাস্ট বা বায়ু দূষণের কথা বললাম, এটার সাথে যক্ষ্মার একটা লিঙ্ক আছে। আচ্ছা, একে তো আমরা ওভার ক্রাউডেড কান্ট্রি, বা একজন থেকে আরেকজনে খুব কাছাকাছি চলে আসি, রাস্তাঘাটে, বাসে, ট্রামে, সব জায়গায় এক জায়গায় মানে হয়েই যাচ্ছে। এর বাইরেও ধুলাবালির সাথে যেটা সম্পর্ক আছে, ধুলা তো বাতাসে ভেসে বেড়ায়, যক্ষ্মার জীবাণু কিন্তু বাতাসে ভাসে। জি, কারণ যক্ষ্মার জীবাণু বাতাসে ছড়াই হাঁচি কাশির মাধ্যমে। ওরা একটা বন্ড তৈরি করে, মানে ধুলাও ভাসছে, জীবাণুও ভাসছে, ওরা দেখা যায় যে একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে। যখন আমরা বাতাসটাকে শ্বাসের মাধ্যমে ফুসফুসের মধ্যে নিয়ে নিচ্ছি, তখন ডিরেক্টলি ওই যক্ষ্মার জীবাণু আমাদের খুব ইজিলি ফুসফুস পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আচ্ছা, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কারণ, যে দূষিত মানে বায়ু দূষণ যেখানে বেশি সেখানে যক্ষ্মা বেশি হবে। এর বাইরে যেটা হতে পারে যে আমাদের কনসেন্ট্রেশন বা মানে এরিয়া অনুযায়ী লোকজনের পরিমাণ তো অনেক বেশি আসলে। সো কোনো একজন যক্ষ্মা রোগী যদি প্রপারলি ওনাকে প্রোটেক্ট না করে রাখেন বা মাস্ক না পরে থাকেন, তাহলে উনি অনেকজনের মানে মাধ্যমেই ছড়াবেন আর কি, এটা আচ্ছা, বলা যায়। তার হাঁচি কাশির হ্যাঁ মাধ্যমে। হ্যাঁ, ইভেন কথা বলার মাধ্যমে যদি ওপেন কেস যেগুলো আছে, যাদের কফে জীবাণু আছে, তারা যদি সিম্পলি কথাও বলেন, তাও কিন্তু বাতাস মুখ থেকে বের হয়ে সেই জীবাণুটা ভেন্টিলেট করে আশপাশে ছড়াতে থাকে।